শরতের মেঘগুলো উড়ে বেড়াচ্ছে আপন গতিতে। গাড়ি জানালা দিয়ে আকাশের দিকে চেয়ে চেয়ে মেঘের ছোটাছুটি দেখছিলাম আমি। আচমকাই মেঘমালা জড়ো হয়ে আচমকাই ঝরে পড়লো ধরনের বুকে। এই অসময়ে বৃষ্টি দেখে অবাক হলাম আমি। প্রায় সাথে সাথেই মনে হলো পূর্ণ ভাইয়া তো বেরিয়ে গেছেন, আর উনি তো ছাতাও নিয়ে যাননি, ভিজে যাবেন তো। এই লোকটাও না, কি দরকার ছিল এই মাঝ রাস্তায় থেমে গাড়ির বাইরে যাওয়ার? পূর্ণ ভাইয়ার সাথে সাথে বৃষ্টির পর রাগ হলো আমার। কি দরকার ছিল এই অসময়ে বৃষ্টি আসার? উনি গাড়িতে আসার পর বৃষ্টি এলেই হতো। খানিক বাদে নিজের চিন্তা ভাবনার উপর নিচেই বেশ অবাক হলাম আমি। বিয়ে হতে না হতে পূর্ণ ভাইয়ের জন্য এত চিন্তা করছি, নিজের এহনে আচরণে নিজেরই ধারণার বাইরে মনে হচ্ছে আমার। হয়তো বিয়ে নামক পবিত্র বন্ধনের এটাই শক্তি। দুদিন আগেও যাকে নিয়ে কিছু ভাবিনি, এখন তার জন্য চিন্তায় ছটফট করছে মন। আমার চিন্তা ভাবনার মধ্যে গাড়িতে ফিরে এলেন পূর্ণ ভাইয়া। মেরুন পাঞ্জাবিটা এতটুকুতেই বেশ ভিজে গেছে, চুল বেয়ে পানি পড়ছে ওনার, ভিজে গেছে প্রচন্ড বিরক্তি উনি। আর হাতে একটা বাদামি রাঙা প্যাকেট, সেদিকে কৌতূহলী দৃষ্টিতে চেয়ে রইলাম আমি। তবে উনি প্যাকেটটা কোলে রেখে চুলে হাত দিয়ে মাথা ঝাঁকালেন বার কয়েক। তার চুল থেকে পানির ছিটে ফোঁটা আমার গায়েও পড়লো। আমি চুপচাপ তাকে লক্ষ্য করছি। উনি এক পলক চাইলেন আমার দিকে, তারপর হঠাৎ করে আমার দিকে এগিয়ে এসে আমার শাড়ির আঁচল টেনে নিয়ে ওনার মাথায় মুছতে শুরু করলেন। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেলাম আমি। বুকের মধ্যে হাতুড়ির পিটছে যেন। পিট পিটিয়ে কোনো রকম ওনার কর্মকাণ্ড দেখে যাচ্ছি আমি। উনি নিজের কাজ করতে করতে আমার দিকে না তাকিয়ে বললেন, এভাবে কি দেখছো? আমি আপনাকে রুমাল দিচ্ছি, ওইটা দিয়ে মাথা মুছেন, এটা তো আমার বিয়ের শাড়ি। ইনিয়ে বিনিয়ে বললাম আমি। উনি ভ্রুকুচকে আমার দিকে এক মুহূর্ত তাকালেন, এরপর পুনরায় মাথা মুছে বললেন, বরই যদি না থাকে তবে বিয়ের শাড়ি দিয়ে কি করবে তুমি? পূর্ণ ভাইয়ের মুখে এই প্রথম বর কথাটা শুনে এক শিহরণ লাগলো আমার মনে। একটি অচেনা অনুভূতিতে ছেয়ে গেল আমার মন। তবে ওনার না থাকার কথা শুনে কেন যেন খারাপ লাগলো আমার। এভাবে কেন বললেন উনি? আমি কি ওরকম কিছু বলেছি? শুষ্ক মুখে বললাম, এটা আমার আম্মুর শাড়ি, এজন্যই বলছিলাম, অন্য কোনো কিছু মনে করিনি আমি। আমার কথায় পূর্ণ ভাইয়া থেমে গেলেন। সুন্দর করে শাড়ির আঁচলটি আমার কোলের উপর দিয়ে সরে গেলেন দূরে। হাফ স্যারে যেন বাঁচলাম আমি। এতক্ষণ উনি কাছে থাকায় হৃৎপিণ্ডর ছটফট করছিল আমার। একটি স্বস্তির নিঃশ্বাস পেলাম। একটু পর উনি বাদামি রঙের প্যাকেটটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা নাও। উৎসুক হাতে প্যাকেটটা নিয়ে খুললাম আমি। ভেতরে কি আছে বের করতে দেখি চিকেন বিরিয়ানি আর সাথে একটি চামচ। বিরিয়ানি দেখে যেমন অবাক হলাম, ঠিক তেমনি পেটের মধ্যে লুকিয়ে থাকা পুরনো ক্ষুধা নাড়াচাড়া দিয়ে উঠলো আমার। এমনিতে বিরিয়ানি আমার খুব প্রিয়, এটা চোখের সামনে দেখে খাওয়ার লোভ সামলাতে দুষ্কর হয়ে যাচ্ছে আমার জন্য, কিন্তু ওনার সামনে খেতে লজ্জাও লাগছে। তাই আমি ওনাকে বললাম, এটা কেন এনেছেন? উনি সামনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, বিরিয়ানি নিশ্চয়ই মানুষ খাওয়ার জন্যই আনে, খেতে দিয়েছি, চুপচাপ খাও। ওনার কথা শুনে যেমন চমকে গেলাম, ঠিক তেমনই ভালোও লাগলো। লোকটা এই বৃষ্টির মধ্যে আমার জন্য খাবার আনলেন, এতটাও খারাপ না উনি, আনমনে ভাবলাম। পরক্ষণে মনে হলো, আমি যে খাইনি এটা উনি কিভাবে জানলেন? আমি তো ওনাকে বলিনি, তাই জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কিভাবে জানলেন আমার ক্ষুধা লেগেছে? আমি তো আপনাকে বলিনি। আমার কৌতূহলী কণ্ঠ শুনে এবার উনি তাকালেন আমার দিকে, বললেন, বিয়ের সময় যেরকম চেহারা করে রেখেছিলে দেখে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে অজ্ঞান হয়ে যাবে। এক সপ্তাহে অনাহারে আসতো এমন লাগছিল তোমাকে দেখে। শুধু আমি কেন, যে কেউই বুঝবে। ওনার কথা শুনে অবাক হলাম আমি। তার মানে উনি আমাকে ওই সময় লক্ষ্য করেছিলেন? কই, আমি তো ওনাকে দেখলাম না। আমি তো ওনাকে সবসময় ব্যস্তই দেখেছি। উনি আবার লুকিয়ে লুকিয়ে কখন দেখলেন আমাকে কে জানে। একই সাথে ভীষণ লজ্জা পেলাম। তাই বলে আমার চেহারার দেখে এতই অনাহারী মনে হচ্ছিল? ছি! আমার চিন্তার মাঝে ওনার রাগী গলায় ধমক খেয়ে কেঁপে উঠলাম আমি। খাচ্ছেন না কেন? বৃষ্টির মধ্যে কষ্ট করে নিয়ে আসলাম, এখন না খেলে সত্যি মাঝ রাস্তায় ফেলে রেখে চলে যাব। ওনার কথা শুনে ভয়ে তাড়াতাড়ি খেতে শুরু করলাম। এমনি তো ক্ষুধা লেগেছে, তার মধ্যে রাস্তাও চিনি না। পূর্ণ ভাইয়ার উপর বিশ্বাস নেই, সত্যি ফেলে রেখে যেতে পারেন, তাই চুপচাপ খেয়ে নেওয়াই ভালো। বিরিয়ানিটা খুব মজা। খেতে খেতেই ভাবলাম ওনাকে একবার ধন্যবাদ দেওয়া উচিত, তাই বললাম, থ্যাঙ্কস ভাইয়া। পূর্ণ ভাইয়া হঠাৎ গাড়ি ব্রেক করে ভরকে গেলাম আমি। গলায় বেঁচে গেল খাবার। উনি আমার চোখ তাকিয়ে তড়িঘড়ি করে পানি এগিয়ে দিলেন। পানি খেয়ে স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো ভাইয়া, আবার গাড়ি থামালেন যে? আপনারও কি ক্ষুধা পেয়েছে? খাবার আনতে যাবেন আবার? আমার থেকে নিতে পারেন। উনি হতাশ দৃষ্টিতে আমার দিকে চেয়ে বললেন, তুমি কি বললে আমায়? তার কথায় ব্রু কুঁচকে গেল আমার। আমি আবার কি বলিছি এমন? তাই না বুঝে বললাম, কি বলিস ভাইয়া, আমি সত্যি বুঝিনি। বুঝবে কিভাবে? তুমি তো স্টুপিড।
তোমার না বোঝাটাই স্বাভাবিক, তুমি বুঝবে আমার এটা আশা করাটাও বোকামি। রাগী গলায় বললেন কথাটা, হয়তো আনমনে কিছু ভুল বলেছি, তাই আমি দুঃখী মুখ করে বললাম, সরি ভাইয়া, প্লিজ আমাকে বলুন কি বলেছি, তাছাড়া আমি বুঝবো কিভাবে। আমার কথায় যেন উনি খানিকটা নরম হলেন, ধীর গলায় বললেন, এত ভাই ডাকছো কেন তুমি আমায়? আমি কি এখন তোমার ভাই লাগি? এবার পূর্ণ ভাইয়ের কথা শুনে চোখ বড় বড় করে তাকালাম আমি। এই সামান্য একটা বিষয়ের জন্য উনি এমন রিয়াক্ট করছেন, লোকটা আসলে অদ্ভুত। আমতা আমতা করে বললাম, তাহলে কি বলে ডাকবো? নাম ধরে ডাকতে বলবেন না? কেমন কেমন যেন লাগে আমার। আমি তো আপনার চেয়ে অনেক ছোট। আমার কথা শুনে উনি একটি দীর্ঘশ্বাস ফেললেন, তারপর রাশভারী আওয়াজে বললেন, আর চাই ডাকো, ভাইয়া ডাকো না। এটা শুনতে আমার কেমন যেন লাগছে। তৎপর আবার গাড়ি চালানোতে মনোযোগ দিলেন। ওনার কথায় চুপচাপ মাথা নাড়লাম আমি। কি বলে ডাকবো ওনাকে? সিরিয়ালের নায়িকাদের মতো ওগো শুনছো বলবো? একটু পর নিজের ভাবনায় নিজের মনেই হাসলাম আমি। কিন্তু ওনাকে এটা বলে ডাকা অসম্ভব আমার জন্য। লজ্জায় মরেই যাবো আমি। তাই এই কথাটা নিজের মাঝে লুকিয়ে রাখলাম। তারপর পুনরায় খাওয়ায় মনোযোগ দিলাম। বরাবর বাসায় পৌঁছাতেই সবাই হাসি মুখে বরণ করে নিল আমায়। সবাই কিছুক্ষণ গল্প গুজব করে বড় আম্মু আমাকে ফ্রেশ হওয়ার জন্য পূর্ণ ভাইয়ার রুমে দিয়ে গেলেন। হাতে নতুন একটি কামিজ ধরিয়ে দিয়ে গোসল করতে পাঠালেন। সারাদিন ধকল শেষে গোসল করে খুব আরাম লাগছে। আমি বের হতেই দেখি বড় আম্মু আমায় দেখে মুচকি এসে এগিয়ে এলেন, বললেন, আমি জানি তুই শাড়ি পরতে পারিস না ঠিক মতো, এজন্যই কামিজ দিয়েছি যাতে তোর সুবিধা হয়। তবে কাল সকালে কিন্তু শাড়ি পরতে হবে মা তোকে। ট্রাই করে দেখিস, না পারলে আমাকে ডাকবি, ঠিক আছে? বরাম্মর কথায় মাথা নেড়ে উস্কো হাসি দিলাম আমি। একটু পরেই রুমে পূর্ণ ভাইয়া আসবেন বলে উনি চলে গেলেন। চুপচাপ বিছানায় বসে আছি। পূর্ণ আর আমি এক রুমে থাকবো ভাবতে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই প্রথম কারোর সাথে রুম শেয়ার করব ভাবতে লজ্জায় কুকড়ে যাচ্ছে আমি। একটু পর দরজা খোলার শব্দে মাথা তুলে তাকালাম। পূর্ণকে আসতে দেখে বুকের মাঝে ধুকধুকানি বেড়ে গেল। দরজা লাগিয়ে রুমে এগিয়ে আসতে লাগলো উনি। ওনার এগিয়ে আসার সাথে সাথেই আমার নিঃশ্বাসের তীব্রতাও বাড়তে লাগলো। বিছানায় গুটিছুটি হয়ে বসে আছি। পূর্ণ রুমে ঢুকতেই ওয়াশরুমে চলে গেলেন। বেশ খানিকক্ষণ সময় পর শাওয়ার নিয়ে ওয়াশরুমের দরজা খুলে বের হলেন। দরজা খোলার শব্দ হওয়ায় সেদিকে তাকাতেই আমার চোখ ছানাবড়া হয়ে গেল। উনি ট্রাউজার পরে খালি গায়ে বেরিয়ে এসেছেন। ওনার ভিজা ফর্সা শরীর বেয়ে টপ টপ করে গড়িয়ে পানি পড়ছে। সেদিকে তাকিয়েই গাল গরম হয়ে গেল আমার। দ্রুত চোখ ফিরিয়ে নিলাম আমি। আচ্ছা, এই লোকটার কি মাথাটা গেছে নাকি? ওনার রুমে যে একটা জলজ্যান্ত মেয়ে বসে আছে সেদিকে কি হুঁশ নেই তার? নাকি আমি যে রুমে আসছি সেটা ভুলেই গেছেন? আর চোখে তাকিয়ে দেখি আলমারির থেকে টি শার্ট পরে নিলেন। সেটা দেখে শান্তি পেলাম আমি। উনি বেডের দিকে এগিয়ে আসতেই চোখাচোখি হলো আমাদের। আরেক দফা অস্বস্তিতে পড়লাম আমি। উনি চুপচাপ এসে আমার পাশে বসলেন। এদিকে এসির মধ্যেও আমি দরদর করে ঘামছি। পূর্ণ আমার দিকে না তাকিয়ে এসির পাওয়ার কমিয়ে দিলেন। শান্ত গলায় জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এত ঘামছো কেন? কোনো অসুবিধা? আমি ধীরগতিতে মাথা নাড়লাম যে না, কোনো অসুবিধা হচ্ছে না আমার। কি জন্য অস্বস্তি হচ্ছে সেটা ওনাকে নাই বলি। আমাকে চুপ থেকে পূর্ণ আর কোনো কথা বললেন না। একটু পর দেখি উনি আমার দিকে এগিয়ে আসছেন। ওনাকে এগিয়ে আসতে দেখে চোখ বড় বড় হয়ে গেল আমার। এদিকে আসছেন কেন এভাবে? মতলব তো ভালো লাগছে না ওনার। তবে খাটের একদম কিনারায় বসে থাকায় কিছুতেও পারলাম না আমি। চোখ মুখ কুচকে বিছানার চাদর খামচে ধরলাম। খাটের সাথে লেগে থাকলাম কোনো রকম। একটু পর কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে দেখি উনি আমাকে পাশ কাটিয়ে ল্যাপটপ নিলেন বিছানার সাইড থেকে। তারপর নিজ মনে ল্যাপটপ অন করে কাজ করতে লাগলেন। এদিকে নিজের চিন্তা ভাবনায় নিজেই লজ্জায় পড়ে গেলাম আমি। এতক্ষণ কি সব ভাবছিলাম আমি, ছি। নিজের ভাবনা ও লজ্জা কাটিয়ে জিজ্ঞেস করলাম, কাল কি আপনি অফিসে যাবেন? তো আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট এই পর্যন্তই। তো গাইস 2 দিন ভিডিও দিতে পারি না, এই 2 দিন প্রচন্ড রকমের ব্যস্ত ছিলাম এই জন্য আর কি। তো সবাই আমাকে ক্ষমার চোখে থাকবা। তোমরা তো সবাই আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে।